আচ্ছা, তরঙ্গ বাহকের মধ্যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তোমার পুনঃ পুনঃ প্রতিফলনের মাধ্যমে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে গমন করে। সাপোজ এটা একটা ওয়েভ গাইড, এই ডটেড লাইনটা হচ্ছে এর অক্ষ। সাপোজ একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ আপতিত হলো, ভিতরের এই অলে প্রতিফলিত হয়ে আবার বিপরীত অলে আসলো, সেখান থেকে প্রতিফলিত হয়ে আবার বিপরীত অলে, এভাবে পুনঃ পুনঃ প্রতিফলনের মাধ্যমে ওয়েভ গাইডের মধ্য দিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সঞ্চালিত হয়। আর এই ওয়েভ গাইডের ভিতরে আছে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। ওয়েভ গাইডের ভিতরটা পূর্ণ থাকে পরাবৈদ্যুতিক পদার্থে। পরাবৈদ্যুতিক পদার্থে অর্থাৎ, তাহলে আমরা ম্যাক্সওয়েলের সমীকরণগুলো যদি ওয়েভ গাইডের ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে পরাবৈদ্যুতিক পদার্থের মধ্যে ম্যাক্সওয়েলের সমীকরণের যে ফরম্যাট গুলো, সেগুলো আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এই ওয়েভ গাইডের বর্ণনা আর আমি দিলাম না। তাহলে পরাবৈদ্যুতিক মাধ্যমে ম্যাক্সওয়েলের সমীকরণ। ম্যাক্সওয়েলের সমীকরণ, যেহেতু ওয়েভ গাইডটা পরাবৈদ্যুতিক পদার্থে পরিপূর্ণ থাকে, কাজেই পরাবৈদ্যুতিক পদার্থের মধ্যে ম্যাক্সওয়েলের সমীকরণের যে রূপগুলো, সেগুলো আমাদের লাগবে। আচ্ছা, সেগুলো আমরা লিখি। আচ্ছা, এটা তৃতীয়টা লিখছি আর কি। তৃতীয় সমীকরণ, কার্ল ই সমান সমান মাইনাস ডেল বি বাই ডেল টি, তোমরা জানো। বি সমান সমান মিউ এইচ, তাহলে মাইনাস মিউ ডেল এইচ ডেল টি। আর কার্ল এইচ ইকুয়াল টু, তোমরা পড়েছো হচ্ছে জে। যে হচ্ছে প্রবাহ ঘনত্ব, এটা যেহেতু পরাবৈদ্যুতিক পদার্থ, এখানে প্রবাহ ঘনত্ব 0। জে প্লাস ডেল ডি ডেল টি ছিল, ডির পরিবর্তে এপসিলন ডেল ই ডেল টি। তাহলে পরাবৈদ্যুতিক মাধ্যমে প্রবাহ ঘনত্ব এবং চার্জ ঘনত্ব 0। আচ্ছা, ডাইভারজেন্স ই সমান সমান কি শিখেছিলে তোমরা? ডাইভারজেন্স ডাইভারজেন্স ডি সমান সমান শিখছিল রো। ডাইভারজেন্স ডি সমান সমান রো। আচ্ছা, ডিটাই লেখো। ডাইভারজেন্স ডি সমান সমান রো। পরাবৈদ্যুতিক মাধ্যমের চার্জ ঘনত্ব 0 থাকে, কাজে ডাইভারজেন্স ডি সমান সমান 0। এটাকে লেখা যায় ডাইভারজেন্স ডির পরিবর্তে এপসিলন ই। তো এপসিলনটা ডান পাশে পাঠালে 0 হয়ে যাবে। আমি ডাইরেক্ট লিখলাম যে ডাইভারজেন্স ই ইকুয়াল টু 0। আর ডাইভারজেন্স বি ইকুয়াল টু 0 ছিল, এটা দ্বিতীয় সূত্রটা। বি এর পরিবর্তে আমরা বি সমান সমান মিউ এইচ, মিউটা ডান পাশে পাঠালে 0 হবে, মিউটা আর লিখছি না। তাহলে ডাইভারজেন্স এইচ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন তড়িৎচুম্বকীয় তরঙ্গে কি থাকবে? তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র থাকবে। তাহলে তড়িৎ ক্ষেত্র, সেটা হচ্ছে ভেক্টর ই। আচ্ছা, এখানে কোন টার্ম কি, এগুলো তোমাদেরকে লিখে দিতে হবে নিজ দায়িত্বে, হ্যাঁ? এগুলো কিন্তু আমি লিখছি না, কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তাহলে তড়িৎ ক্ষেত্র ই এবং চুম্বক ক্ষেত্র। চুম্বক ক্ষেত্র বি। বি হচ্ছে অবস্থান ভেক্টর। আচ্ছা, অবস্থান ভেক্টর আর এর কম্পোনেন্ট গুলো আমরা কার্তেশীয় কোঅর্ডিনেটে এক্স ওয়াই জেড দিয়ে লিখে থাকি, হ্যাঁ? তো এই ওয়েভ গাইডের ক্ষেত্রে আমরা সাপোজ এক্স অক্ষ বরাবর
কম্পোনেন্টটাকে A1 ওয়াই অক্ষ বরাবর, A2 জেড অক্ষ বরাবর যেটা, সেটা জেড দিয়েই লিখছি, ঠিক আছে? তাহলে অবস্থান ভেক্টর গুলোকে আমি A1 A2 জেড দিয়ে লিখছি, এবং সময় টি এর অপেক্ষক। অতএব এই যে শুধু ই মানে হচ্ছে এটা A1 A2 জেড এবং টি এর অপেক্ষক। আচ্ছা, সেটাকে আমরা লিখতে পারি অবস্থান অবস্থান স্থানাঙ্ক গুলোকে আলাদা, আর সময় নির্ভর যে অংশটা সেটা হচ্ছে e⁻ যে ওমেগা টি। এটা প্লাস যে ওমেগা টি হতে পারে, মাইনাস যে ওমেগা টি হতে পারে। আমি মাইনাস যে ওমেগা টি লিখলাম সময় নির্ভর অংশটা। তোমরা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের রাশিমালা লিখেছো এর আগে ইলেকট্রিসিটিতে, E = E0 e⁻ যে ওমেগা টি ফরম্যাট। আচ্ছা, তাহলে আমরা এই সমীকরণে যে এইচ লিখেছি, সেই এইচ এর মধ্যে A1 A2 জেড এবং টি এর অপেক্ষক আছে, তার মধ্যে এইচ কিন্তু, হ্যাঁ, এইচ A1 A2 জেড অংশ যদি আমরা আলাদা করি, e⁻ যে ওমেগা টি নির্ভর। এখন এটা আমরা এই যে এই সমীকরণে ম্যাক্সওয়েলের এই থার্ড ল, যেটা থার্ড লয়ে ব্যবহার করব। ম্যাক্সওয়েলের তৃতীয় সূত্রানুসারে তাহলে এখানে ইর মান আর এইচ এর মান বসাবো, এই যে ইর মান আর এইচ এর মান। আমি পরের পেজে যাচ্ছি, আশা করছি তোমাদের হয়েছে। আচ্ছা, যাই হোক, ভালো লাগলো যে আরো কেউ কেউ জয়েন করেছো। তারেক জয়েন করেছো, আশরাফুল, মাহবুবা, রিতু, সারিয়া, শরীফা, সোহান, তাহানি, তাসনিয়া, শাওন। তাহলে তোমাদের আর বাদ থাকলো কে কে? রিতু জয়েন করেছো। আচ্ছা, একটু আগে না দেখলাম মুনিয়া জয়েন করেছিল, ডিসকানেক্ট হয়ে গিয়েছে। আচ্ছা, পরের পেজে আমরা ম্যাম হয়তো যাচ্ছি। নেট প্রবলেম। হ্যাঁ, সেটা ছিল কার্ল ই ভেক্টরের পরিবর্তে e⁻, আচ্ছা এই ইটা কিন্তু হচ্ছে A1 A2 জেড e⁻ যে ওমেগা টি মাইনাস মিউ ডেল এইচ ডেল টি ইস্টা A1 A2 জেড e⁻ যে ওমেগা টি। এখানে ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা আচ্ছা, এখন একটু খেয়াল করো, এই ডেল অপারেটরটা কিন্তু অবস্থানের অপারেটর। এটা ডেল অপারেটর অবস্থানের, আর অবস্থানের উপর নির্ভরশীল টার্মগুলো এই এর সাথে আছে। এই যে A1 A2 জেড, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর স্থানাঙ্ক গুলা এই এর সাথে। আর এই e⁻টা কিন্তু এই ডেলের কাছে কনস্ট্যান্ট, কারণ এটা অবস্থানের অপারেটর আর এটা হচ্ছে সময়ের। কাজে e⁻ যে ওমেগা টি, এটা চাইলে তুমি সামনে লিখতে পারো কার্ল A1 A2 জেড।
আচ্ছা, তোমরা আজকের লেখাটা আমার খেয়াল করো। হ্যাঁ, শিটে কিন্তু এই যে সংক্ষেপে আবার এগুলা ফাংশন অফ জিনিসটা লেখা হয়নি তো, তাতে করে আমাদের ধরো দেখো এটাও ভেক্টরি, এটাও ভেক্টরি, মানে এটাও ভেক্টরি। তাহলে এই আর এই এর মধ্যে পার্থক্য কি সেটা ফাংশন অফ না লিখলে কিন্তু ট্রেস করা যায় না। তো শিটে একটু বুঝতে সমস্যা হতে পারে, তোমরা এখন এখানে খেয়াল করো। আচ্ছা, এখানে দেখো মাইনাস মিউ তো আমি লিখলাম, ডেল বাই ডেল টি এটা হচ্ছে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ, আর সময় নির্ভর টার্ম এইটা। আর এক্ষেত্রে কিন্তু এই এই যে এইচ A1 A2 জেড এটা কনস্ট্যান্ট হবে, কারণ এটা এই অংশটার মধ্যে টি নাই। তাহলে এখানে কনস্ট্যান্ট হচ্ছে A1 A2 জেড। আচ্ছা, আর ই টু দি পাওয়ার এর উপর অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার জে ওমেগা টি হবে, আর টি এর সহগ মাইনাস জে ওমেগা সাথে থাকছে। আচ্ছা, এখন অন্তরীকরণ শেষ হয়েছে, এগুলো জাস্ট সিম্পল গুণ। এখন এই এই ই টু দি পাওয়ার আর এই ই টু দি পাওয়ার এটা আমরা ক্যান্সেল করতে পারি। ক্যান্সেল করলে থাকে কার্ল ই, ইটা অপেক্ষক হচ্ছে A1 A2 জেড। তাহলে এখানে ইটা এই তিনজনের অপেক্ষক, আর আমরা শুরুতে যে ই লিখেছিলাম সে কিন্তু চারজনের অপেক্ষক ছিল, A1 A2 জেড এবং টি এর। আচ্ছা, তাহলে এই চলে গেছে এখানে, মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা, জে মিউ ওমেগা এইচ A1 A2 জেড, এটা আমরা 1 নং সমীকরণ দিলাম। আচ্ছা, আমরা এখন অনুরূপ ভাবে, হ্যাঁ, অনুরূপ ভাবে যে কার্ল এইচ এর ফর্মুলাটা, কার্ল এইচ এর যে সমীকরণটা সেটা যদি আমরা ডিল করি এবং এই প্রসেসে এইচ এর পরিবর্তে এরকম এই যে এই মানটা এইচ এর পরিবর্তে যে ওমেগা টি বসিয়ে এই প্রসেসে সিম্পলিফাই করার পরে এই লাইনের পরিবর্তে আমরা পাবো মাইনাস জে ওমেগা এপসিলন ই A1 A2 জেড। এখানে তো লিখতে ভুলে গেলাম, এটাও হবে A1 A2 জেড। হ্যাঁ, এখানে সমান এই এইচটা এদের অপেক্ষক। এবং আমাদের ডাইভারজেন্স ইর যে রাশিটা ছিল সেটার থেকে ডাইভারজেন্স ই A1 A2 জেড ইকুয়াল টু 0। ডাইভারজেন্স পরেরটা এইচ ছিল, ডাইভারজেন্স এইচ A1 A2 জেড ইকুয়াল টু 0। তার মধ্যে এই সমীকরণটা 2 নাম্বার দিলাম, এটা যাও 3 দিলাম, এটাও হয়তো লাগবে 4 দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথমে যে ম্যাক্সওয়েলের সমীকরণগুলো লিখেছিলাম সেখানে আমাদের তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র A1 A2 জেড এবং টি এর অপেক্ষক ছিল। এখন আমরা সিম্পলিফাই করার পর এখন যে এইচ এবং ই আছে এগুলো এখন A1 A2 জেড এর অপেক্ষক। আচ্ছা, আমরা এখন আবার 1 নং সমীকরণটা নিয়ে ডিল করবো। 1 নং সমীকরণের উভয় পাশে আমরা কার্ল নিচ্ছি, একের উভয় পাশে। একের উভয় পাশে কার্ল নিয়ে। আচ্ছা, তোমাদের যেহেতু জরুরি তাহলে আমরা এই উইকটা দেখি একটু বেশি পড়ানো যায় কিনা। হ্যাঁ, তাহলে আমরা আপাতত সেকেন্ড ইয়ারটাকে অফ রাখতে পারি, ওদের ইনকোর্স পরীক্ষা চলছে। তাহলে তাই করব, সেকেন্ড ইয়ার অফ রেখে তোমাদেরকে কি প্রতিদিন দেবো এই উইকটা পড়া? প্রতিদিন না হলেও 5 দিন। হ্যাঁ হ্যাঁ, অন্য একটা কোর্সের জন্যই বলছি। যদি পারেন এই কোর্সটা আপাতত অফ রাখলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, জি ম্যাম, এই কোর্সটা তো 5টা চ্যাপ্টার। ওকে। আচ্ছা, উভয় পাশে কার্ল নিয়ে
এই একের উভয় পাশে আমরা কার্ল নিয়েছি। আচ্ছা, তোমাদের হচ্ছে যাদের ওই যে পেমেন্টটা বাকি আছে তারা একটু করে ফেললে ভালো, মানে একসাথে অনেক কোর্স হয়ে গেলে তখন একটু তোমাদেরও ঝামেলা হয়ে যায়। আচ্ছা, কার্ল ই, ই কার কার অপেক্ষক? এটা কার্ল ই তো একটা ছিলই, আবার আমরা কার্ল নিচ্ছি। এটা কার্ল ই ছিল, তাহলে আবারও কার্ল নিচ্ছি। এ অপেক্ষক হচ্ছে A1 A2 জেড। ডান পাশে আছে জে। আচ্ছা, জে ওমেগা মিউ এগুলো তো কনস্ট্যান্ট। এছাড়া কার্ল নিলাম, কার্ল এইচ A1 A2 জেড। এখন এই যে কার্ল এইচ সমান সমান এই যে 2 নং বসাবো। 2 নং-এ কার্ল এইচ এর মান আছে, 2 নং-এর এই ডান পাশটা এখানে বসাবো। তাহলে আমার তো জে জে মিউ ওমেগা ছিলই, এছাড়া 2-এর এই কনস্ট্যান্ট গুলো আমি লিখছি, জে ওমেগা এপসিলন, তারপরে ই A1 A2 জেড। জে স্কোয়ারের মাইনাস আর এই মাইনাসে প্লাস, তাহলে এপসিলন মিউ এবং ওমেগা স্কোয়ার A1 A2 জেড। আচ্ছা, এর হচ্ছে বাম পাশে যে কার্ল অফ কার্ল সামথিং এর ফর্মুলা মনে আছে? কার মনে আছে বলো দেখি? এখানে লিখবো সেটা, কার্ল অফ কার্ল সামথিং অনেক 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 ব্যবহার করেছি। Gradient, so divergent into divergence ডাইভারজেন্স E ই minus gradient square E. গ্র্যাড, সংক্ষেপে গ্র্যাড বললেই হবে, গ্রেডিয়েন্ট তো সংক্ষেপে গ্র্যাড। এটা এ পাশে থার্ড ব্র্যাকেট দিয়েছো, তাহলে এদিকেও থার্ড ব্র্যাকেটই দাও। এখন এই এখানকার ই কিন্তু এই ই, তাই না? এখানে ই হচ্ছে A1 A2 জেড এর অপেক্ষক, সেটাই আমার এখানে জায়গা নাই দেখে লিখি নাই, অবশ্যই দুই পাশের ই একই। আচ্ছা, এখন ডাইভারজেন্স ই সমান সমান এই যে 3 নং ব্যবহার করলে 0 হবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা 2 নং ব্যবহার করেছি, 2 নং ব্যবহার করছি, আর এই লাইনে আমরা 3 নং ব্যবহার করছি, 3 নং ব্যবহার করছি। তাহলে ডাইভারজেন্স এর জায়গায় 0 বসালে মাইনাস গ্র্যাড স্কোয়ার, এটা এই পাশে দাও গ্র্যাড অফ ডাইভারজেন্স, এই গ্র্যাডটা এই ডাইভারজেন্স ই পর্যন্ত, আর এখানে ব্র্যাকেট দিলে কিন্তু পুরাটার উপরে হয়ে যাবে, একটু খেয়াল করো। A1 A2 জেড। আচ্ছা, আর এটা আমরা এদিকে সাইড চেঞ্জ করলে একবারই হতো। আচ্ছা হোক, চাও দুইবার লেখা করতেছে, ই A1 A2 জেড সব এক পাশে নিচ্ছি আমরা, গ্র্যাড স্কোয়ার ই A1 A2 জেড প্লাস এপসিলন মিউ ওমেগা স্কোয়ার ই A1 A2 জেড ইকুয়াল টু 0। ম্যাম, আমরা এই যে ডাইভারজেন্স ইনটু ডাইভারজেন্স ই এটা বাদ দিলাম কেন? এই যে 3 নং সমীকরণে তুমি বের করেছো ডাইভারজেন্স এর মান 0, এই জন্য এই যে পাশে লিখে দিয়েছি 3 নং আমরা ব্যবহার করলাম। আচ্ছা, আমরা এই যে 1 নং এর উভয় পাশে কার্ল নিয়ে এইটা পেয়েছি, আর 2 নং এর উভয় পাশে যদি আমরা কার্ল নেই তখন এরকম একটা সমীকরণ পাবো এইচ এর জন্য। আচ্ছা, এইচ এর জন্য সমীকরণটা না হয় আমরা পরেই লিখি, যাও তাহলে আর এটার নাম্বার দিতে হয় না।
বা দিয়ে ফেলছি যখন দেই। ও 5 দিছি, এখানে তাহলে কত হবে? আগে 4 দিছি, এটা 5 হবে, এটা 5 নং হবে। এখন দেখো এই এর মধ্যে কোন কোন অপেক্ষক আছে? A1 A2 Z আছে। হ্যাঁ, এখন A1 আর A2 কে যদি আলাদা করি তাহলে এর একটা আর একটা জেড কম্পোনেন্ট থাকবে। জেড কম্পোনেন্টটা e⁻j⁻k⁻z। তরঙ্গ ফাংশনের ফরম্যাট কি? কোয়ান্টাম মেকানিক্সে তো পড়েছো তোমরা, তাই না? তরঙ্গ ফাংশন কোয়ান্টাম মেকানিক্সে সাই লেখো a⁻i kx অথবা kz মাইনাস ওমেগা টি। আইটা হচ্ছে জটিল রাশি। টি নির্ভর অংশটা মাইনাস ওমেগা টি ফরম্যাটে আমরা লিখি, আর অবস্থান নির্ভরটা আই কে এক্স বা কে জেড। এই যে, তা আমরা তো ইলেকট্রোডাইনামিক্সে জটিল রাশিটা আই দিয়ে লিখি না, জে দিয়ে লিখি, জে কে জেড। তাহলে জেড কম্পোনেন্টটা আলাদা লিখলাম, তাহলে এর সাথে থাকলো A1 আর A2। তাহলে এই মানটা এখন আমি এখানে বসাবো এটাতে। এটা কি 5 দেব? না দিলেও হয়, এখন এখানেই তো ব্যবহার করছি। অতএব এই উপরের সমীকরণটা আমার হচ্ছে ডেল স্কোয়ার ই, এর সাথে A1 A2 আছে, আর e⁻j⁻k⁻z এটা আলাদা, প্লাস এপসিলন মিউ ওমেগা স্কোয়ার এর সাথে A1 A2 e⁻j⁻k⁻z ইকুয়াল টু 0। এখন এই e⁻ কমন নিয়ে ডান পাশে পাঠিয়ে দিলে ওটা শূন্য হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো এই ডেল স্কোয়ারের মধ্যে আমার কি কি আছে। ডেল স্কোয়ারের মধ্যে আছে আমার ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার মানে ডেল A1 স্কোয়ার। হ্যাঁ, ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার মানে A2, ওয়াই এর বদলে আমরা A2 লিখেছি, তাই না? আর আছে ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার। এই দুইটা কম্পোনেন্ট এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ জেড অক্ষের সাথে পারপেন্ডিকুলারলি থাকে, তাই না? জেড অক্ষের সাথে এক্স এবং ওয়াই অক্ষ পারপেন্ডিকুলারলি আছে। তাহলে এই দুইটা মিলে আমরা ডেল টি স্কোয়ার দিচ্ছি, মানে ট্রান্সভার্স কম্পোনেন্ট আর কি। ডেল স্কোয়ারের ট্রান্সভার্স কম্পোনেন্ট। আর ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার, অর্থাৎ ডেল স্কোয়ার থেকে ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার যদি আলাদা করে ফেলি তাহলে আমাদের এই যে ট্রান্সভার্স টি দিয়ে ট্রান্সভার্স, তাহলে ট্রান্সভার্স অংশ দুটো একত্রে রাখছি এখানে। তাহলে আমি এখন পরের পেজে যাব, এখানে জায়গা নেই, তাহলে এটা এখন ভেঙে লিখবো ডেল স্কোয়ারটা। পরের পেজ যাব, শেষ না হলে বলো, আবার ফেরত আসবো। তাহলে ডেল স্কোয়ারের বদল লিখছি ডেল টি স্কোয়ার, ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার এর সাথে A1 A2 e⁻j⁻k⁻z। এপাশে ছিল ওমেগা স্কোয়ার এপসিলন মিউ এর সাথে A1 A2 e⁻j⁻k⁻z ইকুয়াল টু 0। আচ্ছা, এখন ডেল টি স্কোয়ার দিয়ে আমরা অপারেট করাইনি, এটা এরকমই থাকলো। এই ডেল স্কোয়ার, আচ্ছা ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার দিয়ে যদি এদের উপর অপারেট করাই, এক্ষেত্রে কনস্ট্যান্ট থাকবে কারণ এর মাঝে জেড নাই। এই ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার শুধু e⁻i⁻k⁻z এর উপর অপারেট করবে। তুমি দেখো ডেল বাই ডেল জেড e⁻j⁻k⁻z, এটা প্রথমবার অন্তরীকরণ করলে কি হবে? j কে সামনে আসবে e⁻j⁻k⁻z।
আর দ্বিতীয়বার আরো একবার যদি অন্তরীকরণ করো, যেখানে দুইবার অন্তরীকরণ আছে, তাহলে এই যে জে কে এর উপর হোল স্কয়ার হবে। লিখবো, আমার এখানে তো জায়গাই নাই। ডেল স্কয়ার ডেল জেড স্কয়ার সমান হবে জে কে হোল স্কয়ার টু দি পাওয়ার জে কে জেড। এই জে স্কয়ারের পরিবর্তে আমি এখানে মাইনাস লিখলাম, আর এই কে স্কয়ারটা এখানে লিখলাম কে স্কয়ার এটা। আর ইটা তো এক্ষেত্রে কনস্ট্যান্ট, E1 E2, আর এই ইটা হচ্ছে এই ই টু দি পাওয়ার জে কে জেড। আর এ পাশে কোনো অপারেশন হয় নাই, এপসিলন মিউ E A1 A2 ই টু দি পাওয়ার জে কে জেড ইকুয়াল টু 0। আচ্ছা, এখন দেখো, এবার এই ইটা জাস্ট কনস্ট্যান্ট, কারণ এখানে জেড এর কাজ শেষ হয়ে গেছে, জেড এল আর কোনো টার্ম নেই। এখন এই আর এই কমন নিলে, কমন নেওয়া যাবে, এবং কমন নিয়ে ডান পাশে পাঠালে শূন্য হয়ে যাবে। ডেল টি স্কয়ার, এটার সাথেও আছে E A1 A2, আর এই কে স্কয়ারটা এটার সাথে লিখলাম, এইগুলোর সাথে আনতেছি। এখানে ছিল ওমেগা স্কয়ার এপসিলন মিউ, এই মাইনাস কে স্কয়ারটা নিলাম, আর এদের উভয়ের সাথেই আছে E A1 A2 ইকুয়াল টু 0। মোট তো তিনটা টার্ম, এই একটা টার্ম, এই একটা টার্ম, এই একটা টার্ম। তো এটাকে আলাদা রাখছি, এটার সাথে এটা একত্রে নিছি, আর এই ই কমন নিয়ে ডান পাশে পাঠিয়ে দিলে শূন্য হয়ে গিয়েছে। ডেল টি স্কয়ার E A1 A2, আর এখানে দেখো এরা সবাই ধ্রুবক। এই ধ্রুবকের পরিবর্তে আমি একটা ধ্রুবকের বর্গ ফর্মে লিখতে পারি, সেটা কে প্রাইম স্কয়ার লিখলাম। এইটার পরিবর্তে লিখলাম কে প্রাইম স্কয়ার E A1 A2 ইকুয়াল টু 0। এখানে কে প্রাইম স্কয়ার কার পরিবর্তে আমরা লিখেছি ওমেগা স্কয়ার এপসিলন মিউ মাইনাস কে স্কয়ার। কেটা কি জিনিস? হ্যাঁ, কে কেটা তরঙ্গ ভেক্টর, তরঙ্গ ভেক্টর। এপসিলন মিউ ওমেগা এগুলো কি? ওমেগা কৌণিক কম্পাঙ্ক, এপসিলন তড়িৎ প্রবেশ্যতা, আর মিউ চুম্বক প্রবেশ্যতা। আচ্ছা, আমরা ডেল টি হোল স্কয়ার লিখলাম। এখানে যে ই তো ভেক্টর। আচ্ছা, যে কোনো একটা ভেক্টরকে পরস্পর লম্ব ভাবে অবস্থিত দুটা ভেক্টর উপাংশে তো, বা দুটা কম্পোনেন্টে ভাগ করা যায়, তাই না? সাপোজ এটা তোমার এফ ভেক্টর, এর সাথে থিটাতে যেটা যাবে সেটা এফ কস থিটা, আর এটা হচ্ছে এফ সাইন থিটা। যে কোনো ভেক্টরকে দুইটা কম্পোনেন্টে ভাগ করা যায়। তো ই ভেক্টরকে আমরা দুটা কম্পোনেন্টে ভাগ করছি। পারপেন্ডিকুলার যেটা, এই যে এই পারপেন্ডিকুলার কম্পোনেন্ট যেটা, সেটা হচ্ছে টি, ট্রান্সভার্স আর কি, A1 A2। আচ্ছা, আমি একটু ওয়েট করছি তোমাদের জন্য। আচ্ছা, যে কোনো ভেক্টরকে দুটা উপাংশের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। একটা সমান্তরাল ইজেড যেটা, এটা সমান্তরাল উপাংশ, আর এর সমান্তরালের সাথে লম্ব বরাবর হচ্ছে এইটা ইটিটা, এটা ট্রান্সভার্স উপাংশ। তাহলে ই কে আমরা দুটা ভাগে ভাগ করে লিখছি।
এখানে সমান্তরাল উপাংশ, সমান্তরাল অথবা এটাকে আনুভূমিক, সমান্তরাল বা আনুভূমিক উপাংশ, সেটা আমি লিখেছি ইজেড দিয়ে, A1 A2। আচ্ছা, এই সমান্তরাল উপাংশের সাথে মেইন উপাংশের সম্পর্ক হচ্ছে একক ভেক্টর এম, এম হচ্ছে জেড অক্ষ বরাবর একক ভেক্টর, ডট ই A1 A2 ইন্টু একক ভেক্টর এম। আর ট্রান্সভার্স কম্পোনেন্ট যেটা তির্যক উপাংশ, এটা তির্যক উপাংশ। আচ্ছা, তির্যক উপাংশকে আমরা ইটি দিয়ে লিখি, এটাও A1 A2 এর অপেক্ষক। এর রাশিমালা হচ্ছে জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে এম ক্রস ই A1 A2, এটা মুখস্থ রাখতে হবে। এগুলো হচ্ছে ভেক্টরকে যখন তুমি দুটো ভাগে ভাগ করো তখন তাদের রাশিমালা কি হয় সেই ফর্মুলা আমরা ব্যবহার করছি। এখানে ক্রস একক ভেক্টরে এটা হচ্ছে সিম্পল গুণ আর এটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। যখন আমাদের এমটা হচ্ছে জেড অক্ষ বরাবর একক ভেক্টর, বরাবর একক ভেক্টর। আচ্ছা, এখন দেখো এই যে দুটো অংশে ভাগ করা যায়, একটা সমান্তরাল আর একটা হচ্ছে ত্রিযোগ। এই সমান্তরালটার মান হচ্ছে এইটা, ত্রিযোগটার মান এইটা। এই ত্রিযোগটাকে আবার, ত্রিযোগটাকে তো আমরা এখানে মেইন ভেক্টরের মাধ্যমে লিখেছি, কিন্তু এই ত্রিযোগটাকে আবার এই যে এই সমান্তরাল কম্পোনেন্টের মাধ্যমেও প্রকাশ করা যায়। এই থেকে এই যে এখানকার ই, এখান থেকে ইর মান বের করে যদি এখানে বসাও তাহলে তো ই জেড এখানে চলে আসবে। আচ্ছা, আসলে সেই রাশিমালাটা কি হবে? এখন এই জেড উপাংশটা হচ্ছে অক্ষীয় উপাংশ বা সমান্তরাল উপাংশ বা অনুভূমিক উপাংশ, আর একটি লেখা যেটা এটা ট্রান্সভার্স বা তির্যক উপাংশ। এখন তির্যক উপাংশকে অক্ষীয় উপাংশের মাধ্যমে প্রকাশ করা যায়। অক্ষীয় উপাংশের মাধ্যমে প্রকাশ করা যায়, এবং প্রকাশ করলে ইটি ফাংশন অফ A1 A2 এর রাশিমালা পাওয়া যাবে 1 বাই এই কে প্রাইমের যে মানটা, কে প্রাইমের মান কি ছিল? ওমেগা স্কয়ার এপসিলন মিউ মাইনাস কে স্কয়ার, সাথে থাকবে জে, জটিল রাশি জে কে ডেল টি অফ ইজেড A1 A2 মাইনাস, মাইনাসের পরে টার্মটা বড়, ওটা ওখানে ধরবে না, এখানে লিখলাম জে ওমেগা এপসিলন একক ভেক্টর এম ক্রস ডেল টি এইচ জেড A1 A2। অতএব দিয়ে লিখি, অতএব আনুভূমিক উপাংশ জানলে তির্যক উপাংশ জানা যায়। কাজেই তরঙ্গ সমীকরণ সমাধানের সময়, কাজেই তরঙ্গ সমীকরণ সমাধানের জন্য অক্ষীয় উপাংশ, অক্ষীয় উপাংশ, তড়িৎ ক্ষেত্রের অক্ষীয় উপাংশকে আমরা ইজেড A1 A2 দিয়ে লিখেছি, আর চুম্বক ক্ষেত্রের অক্ষীয় উপাংশকে এইচজেড A1 A2 দিয়ে লিখেছি। এই দুটা আচ্ছা নির্ণয় করাই যথেষ্ট। অতএব অক্ষীয় উপাংশের জন্য ওই সমীকরণটা দাঁড়ায়, অক্ষীয় উপাংশের জন্য, ওটা আমরা কত নাম্বার দিলাম? 5। ডেল টি স্কোয়ার ইজেড ফাংশন অফ A1 A2 প্লাস কে প্রাইম স্কোয়ার ইজেড ফাংশন অফ A1 A2। আচ্ছা, তাহলে এই ই এর সমীকরণটা আমরা 1 নং সমীকরণের উভয় পাশে কার্ল নিয়ে পেয়েছি এই ইজেড এর জন্য। অনুরূপভাবে 2 নং হতে পাই।
এইচ জেড এর জন্য পাওয়া যাবে ডেল টি স্কোয়ার এইচ জেড A1 A2 প্লাস কে প্রাইম স্কোয়ার এইচ জেড। এটা ডান পাশ তো শূন্য লেখাই হয় নাই, ইকুয়াল টু 0। আর এই দুটো সমীকরণ হচ্ছে তরঙ্গ, তাহলে ওয়েভগাইডের মধ্যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমীকরণ। তরঙ্গ বাহকে তড়িৎচুম্বকীয় তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমীকরণ, ইহারা তরঙ্গ বাহকের তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমীকরণ। তাহলে এরপর আমরা রেক্টেঙ্গুলার ওয়েভগাইডের তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমাধান নির্ণয় করব। তাহলে তখন জাস্ট এই সমীকরণ, ওই ওয়েভগাইডের জন্য এই সমীকরণ সমাধান করব। তাহলে ওয়েভগাইডের তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমীকরণ কি হবে সেটা আমরা বের করলাম। এখন বিভিন্ন ওয়েভগাইডে এই সমীকরণগুলো সলভ করলে বোঝা যাবে যে ওই ওয়েভগাইডের মধ্যে দিয়ে তড়িৎচুম্বকীয় তরঙ্গ যখন যাবে তখন কি কি বৈশিষ্ট্য